আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা। ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় নিহত ৩। খামিনির পর কে আসবেন ইরানের নেতৃত্বে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নিষিদ্ধ হল ফিলিস্তিনি সাংবাদিকের টিকটক অ্যাকাউন্ট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে প্রাণঘাতী দমনপীড়নের পর সরকার বিরোধী আন্দোলনকারীদের উস্কে দিতে লক্ষ্যভিত্তিক সামরিক হামলার বিভিন্ন বিকল্প বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্পের উপদেষ্টারা ইরানের শীর্ষ নেতা ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন, যাতে সরকার বিরোধী বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায়। সাম্প্রতিক দেশব্যাপী দমনপীড়ন অভিযানে হাজারো মানুষ নিহত হওয়ার পর এই উদ্যোগের কথা ভাবা হচ্ছে। আলোচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় বড় পরিসরের হামলাও রয়েছে, যা দীর্ঘমেয়াদী কৌশলগত প্রভাব ফেলতে পারে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ছে। এ সপ্তাহে মধ্যপ্রাচ্যে একটি মার্কিন রণতরী ও সহায়ক যুদ্ধজাহাজ অংশনয় অঞ্চলটিতে ওয়াশিংটনের সামরিক সক্ষমতা বেড়েছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো হামলা হলে তা গত জুনে ৩টি পারমাণবিক স্থাপনায় চালানো হামলার চেয়েও বড় হবে। তিনি নৌবহরটিকে ইরানের দিকে অগ্রসরমান একটি আর্মাডা হিসেবে বর্ণনা করেন। ইরানের প্রস্তুতি ও কূটনৈতিক অবস্থান। সম্ভাব্য সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সঙ্গে তারা কূটনৈতিক যোগাযোগও খোলা রাখছে বলে জানা গেছে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, পারস্পরিক সম্মতির ভিত্তিতে আলোচনায় তেহরান প্রস্তুত, তবে উস্কানি দেওয়া হলে তারা আগের চেয়ে অনেক বেশি শক্তভাবে আত্মরক্ষা করবে। ইরান দাবি করে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক, যা পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ বলে মনে করে। জাতিসংঘে ইরানের মিশনও জানিয়েছে, জোর করে সংঘাতি ঠেলে দিলে নজিরবিহীন প্রতিশোধ নেওয়া হবে। হামলায় সরকার পতনের প্রশ্নে সংশয়। ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন, শুধু বিমান হামলা দিয়ে ইরানের সরকার পরিবর্তন ঘটানো সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল সমন্বয়ে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরালেও শাসন ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ভেঙে পড়বে না, দ্রুতই নতুন নেতৃত্ব উঠে আসবে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নেও বলা হয়েছে, বিক্ষোভ ও অর্থনৈতিক সংকটে সরকার দুর্বল হলেও এখনও শক্ত অবস্থানে রয়েছে। খামেনির প্রভাব অব্যাহত। ৮৬ বছর বয়সী খামেনি দৈনন্দিন শাসন ও জনসম্মুখে উপস্থিতি কমিয়ে দিলেও যুদ্ধ, পারমাণবিক নীতি ও উত্তরাধিকার সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তে ক্ষমতা তাঁর হাতেই রয়েছে। তিনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠদের কাছে অনেক দায়িত্ব ন্যস্ত করেছেন, যার মধ্যে জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানিও রয়েছেন। মানবাধিকার সংস্থা HRANA এর হিসাবে সাম্প্রতিক এ বিক্ষোভে ইরানে ৫,৯৩৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২১৪ জন নিরাপত্তা সদস্য। ইরানি সরকারের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ৩,১১৭ জন। উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ। উপসাগরীয় মিত্র দেশগুলো আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের হামলা হলে ইয়েমেনে ইরানপন্থী গোষ্ঠীর মাধ্যমে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা হতে পারে। সৌদি আরব, কাতার, ওমান ও মিশর নাকি ওয়াশিংটনকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং তাদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না বলে জানিয়েছে। এক আরব কর্মকর্তা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ট্রিগার টানতে পারে, কিন্তু পরিণতি আমাদেরই বয়ে যেতে হবে। ইউক্রেন জুড়ে চালানো রাশিয়ার নতুন হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার ২৮ জানুয়ারি দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার ২৭ জানুয়ারি রাতের ভয়াবহ হামলার কয়েক ঘণ্টা পর নতুন এই হামলার খবর সামনে এলো। ওই হামলায় ইউক্রেন জুড়ে কমপক্ষে ১২ জন নিহত হন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলায় একটি ট্রেন লক্ষ্যবস্তু হলে ট্রেনের ৫ যাত্রী প্রাণ হারান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, এই ধারাবাহিক হামলা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছে। সেই সঙ্গে তিনি যুদ্ধবন্ধে মস্কোর ওপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানান। কিয়েভ অঞ্চলের সামরিক পরিচালনার প্রধান মাইকোলা কালাশনিক টেলিগ্রামে জানান, বিলুগুরুদস্কা কমিউনিটিতে হামলায় একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। পরে ইউক্রেনের জাতীয় পুলিশ জানায়, নিহত দম্পতির ৪ বছর বয়সী সন্তান ওই হামলায় আহত হয়েছে। এছাড়া আরও ৩ জন আহত হন। একই দিনে মধ্য ইউক্রেনের দিনিপ্র পেত্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলায় ৪৬ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন এবং ৫ জন আহত হন, যাদের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক পরিচালনার প্রধান ওলেক্সান্দ্র গানঝাম। প্রাণঘাতী এসব হামলার ফলে প্রচণ্ড শীতের মধ্যে বহু ইউক্রেনীয় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ অবসানের লক্ষ্যে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক হলেও হামলা থামেনি। জেলেন্সকির মতে, শান্তি আলোচনার পরবর্তী দফা আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেওয়া কড়া হুঁশিয়ারির মধ্যেই ইরানের নেতৃত্ব পরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দিলে ইরানের নেতৃত্ব কার হাতে যাবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। সিনেট কমিটির উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় রুবিও বলেন, ইরানের শাসক পরিবর্তন ঘটানো ভেনেজুয়েলার মতো সহজ বিষয় নয়, যেখানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছিল। তিনি বলেন, এটা কোনো ফ্রোজেন খাবার নয় যেটা মাইক্রোওভেনে ঢুকিয়ে ২-২.৫ মিনিটে তৈরি হয়ে যাবে। এগুলো খুবই জটিল বিষয়। রুবিও আরও বলেন, খামেনি বা বর্তমান শাসন ব্যবস্থা পতন হলে এরপর কী ঘটবে সে বিষয়ে কোনো সহজ বা স্পষ্ট উত্তর কারও কাছে নেই। রুবিওর এই মন্তব্য এমন এক সময়ে সামনে আসলো যখন ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানকে আবারও কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। জবাবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে তারা তাৎক্ষণিক ও শক্ত প্রতিক্রিয়া জানাবে। ইরানের এই হুঁশিয়ারির প্রসঙ্গে রুবিও বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আগাম পদক্ষেপ নিয়ে হাজার হাজার মার্কিন সেনা, আঞ্চলিক স্থাপনা ও মিত্রদের সুরক্ষা নিশ্চিত করতে পারে। তবে তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি যেন সেই পর্যায়ে না যায়। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যে বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি বড় মার্কিন নৌবহর ইরানের দিকে এগোচ্ছে। তিনি ইরানকে দ্রুত আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধে একটি ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তিতে পৌঁছতে হবে। ট্রাম্প লেখেন, আশা করি ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে। কোনো পারমাণবিক অস্ত্র নয়, সময় ফুরিয়ে যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন, ইরান রাজি না হলে পরবর্তী হামলা আগের চেয়েও ভয়াবহ হবে। ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট করা হয়েছে যে, কূটনীতি ব্যর্থ হলে সামরিক চাপ এখনও একটি বিকল্প। সাম্প্রতিক সময়ে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও হোয়াইট হাউসের বক্তব্যে এখন পারমাণবিক ইস্যুই প্রধান গুরুত্ব পাচ্ছে। ইরান অবশ্য সামরিক হুমকির মধ্যে আলোচনা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেন, হুমকির পরিবেশে কোনো আলোচনা হতে পারে না। তিনি যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের কৌশলকে অকার্যকর ও উল্টো ফলদায়ক বলে মন্তব্য করেন। ইরান আরও সতর্ক করে বলেছে, কোনো মার্কিন সামরিক হামলা হলে কঠোর প্রতিশোধ নেওয়া হবে এবং তা বৃহত্তর সংঘাতের সূচনা হতে পারে, যার প্রভাব যুক্তরাষ্ট্রের স্বার্থ ও আঞ্চলিক মিত্রদের ওপর পড়বে। ফিলিস্তিনি সাংবাদিক বিসান ওউদারের টিকটক অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। অ্যাকাউন্টটিতে কমপক্ষে ১৪ লাখ অনুসারী ছিল। বুধবার ২৮ জানুয়ারি গাজা থেকে ধারণ করা একটি ভিডিও বার্তায় ইনস্টাগ্রাম ও এক্সে বিষয়টি জানান এমি পুরস্কারপ্রাপ্ত এই সাংবাদিক।
তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ডিজিটাল প্ল্যাটফর্ম এজে প্লাসের নিয়মিত কন্ট্রিবিউটর। ভিডিওতে বিসান বলেন, টিকটক আমার অ্যাকাউন্ট মুছে দিয়েছে। আমি ভেবেছিলাম আগের মতো কিছু সীমাবদ্ধতা আসবে, কিন্তু চিরতরে নিষিদ্ধ করা হবে তা আশা করিনি। আল জাজিরা এ বিষয়ে টিকটকের কাছে ব্যাখ্যা চেয়ে প্রশ্ন পাঠিয়েছে, তবে এখনও কোনো জবাব পায়নি। বিসানের ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর টিকটকে একই ব্যবহারকারী নামের একটি অ্যাকাউন্ট দৃশ্যমান ছিল, যেখানে লেখা ছিল, কিছু ব্যবহারকারীর কাছে অস্বস্তিকর হতে পারে এমন পোস্টগুলো অনুপলব্ধ। ওই অ্যাকাউন্টে সর্বশেষ পোস্ট দেখা যায় 2025 সালের 20 সেপ্টেম্বরের, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় 3 সপ্তাহ আগে। ভিডিও বার্তায় বিসান এই নিষেধাজ্ঞার পেছনে সাম্প্রতিক রাজনৈতিক ও কর্পোরেট পরিবর্তনের কথা উল্লেখ করেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্তব্য এবং টিকটকের যুক্তরাষ্ট্র শাখার নতুন সিইও অ্যাডাম প্রেসারের বক্তব্যের দিকে ইঙ্গিত করেন। গত বছর নিউ ইয়র্কে ইসরায়েলপন্থী প্রভাবকদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু টিকটককে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যম হিসেবে উল্লেখ করে এর ক্রয় প্রক্রিয়া সফল হওয়ার আশা প্রকাশ করেছিলেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।